লাস্ট দিন আমরা পড়েছিলাম অ্যাবাউট জ্যান্টেলার ডিস্টরশন। আজকে আমরা শুরু করব অ্যাজ আ এক্সাম্পল অফ কনফ্লিক্ট বিটুইন স্টেবিলাইজেশন ফ্রম জ্যান্টেলার এফেক্ট অ্যান্ড চিলেট জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্ট। সো conflict between Jahn-Taylor effect and Gillett geometrical requirement. সো এখানে আমরা যেটা কনসিডার করব একটা ড্রাইভ্যালেন্ট ট্রানজিশন মেটাল আয়নের কমপ্লেক্সেশন উইথ ইথিলিন ডায়ামিন বাই স্টেপ ওয়াইজ রিপ্লেসমেন্ট অফ ওয়াটার। সো লেট আস কনসিডার, আমরা ধরে নিই যে মেটাল হেক্সাকুও 2+ একটা আয়ন, সেখানে আমরা ইথিলিন ডাইয়ামিন স্টেপ ওয়াইজ অ্যাড করছি। সো ফার্স্ট স্টেপে দুটো ওয়াটার মলিকুল রিপ্লেসড হচ্ছে বাই ইথিলিন ডাইয়ামিন। সেকেন্ড স্টেপে আরো একটা ইথিলিন ডায়ামিন রিঅ্যাক্ট করে আরো দুটো ওয়াটার মলিকুলকে রিপ্লেস করছে। থার্ড স্টেপে MEN3 2+ কমপ্লেক্স তৈরি হচ্ছে। So EN means ethylene diamine. সো আমরা যদি স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্টের কথা ধরি, তাহলে ফার্স্ট স্টেপের জন্য K1, সেকেন্ড স্টেপে K2, থার্ড স্টেপে K3 ইজ দ্য স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্ট। সো আমরা যদি এই K1, K2 এবং K3 এদের ভ্যালুগুলো দেখি ফর দ্য মেটাল আয়ন ম্যাঙ্গানিজ টু জিঙ্ক, তাহলে সেটা হচ্ছে অনেকটা এইরকম। আমরা কনসিডার করছি মেটাল 2+ হিসেবে আমরা কনসিডার করছি Mn, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ককে। সো আমরা যদি এদের K1 ভ্যালুর রেসপেক্টে ভ্যালুগুলোকে যদি আমরা পরপর প্লট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু, দ্যাট মিনস K1 এর ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। সো K ভ্যালুস in general gradually increasing. So in general, not in every cases. আচ্ছা, সো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে কেন? তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে যত আমরা ম্যাঙ্গানিজ থেকে জিঙ্কের দিকে যাচ্ছি, সো অন গোয়িং from manganese 2+ to zinc 2+, effective nuclear charge increases.
So the tendency for complex formation that is also increases. তার কারণ যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে তত মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশন তত ইনক্রিজ করবে, সো স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু তত বাড়বে। মানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু যা হবে কপার বা জিঙ্কের ক্ষেত্রে তার চেয়ে বেশি। সো দিস ইজ এক্সপেক্টেড। আচ্ছা, তো আমরা যদি এটাকে যদি আমরা সাজাই, একটা প্লট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইরকম। সো এদিকে আমরা প্লট করছি মেটাল আয়নগুলো, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। আচ্ছা, এখানে আমরা এদিকে প্লট করছি মাইনাস পিকে ভ্যালু। তার মানে একটু আমরা খেয়াল করে দেখি, কি ভ্যালু যদি ইনক্রিজ করে, সো কে ইনক্রিজ করলে পিকে ভ্যালু ডিক্রিজ করবে, যেহেতু পিকে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ কে। সো তাহলে নেগেটিভ অফ পিকে দ্যাট ইজ ইনক্রিজিং। তো সেই জন্য আমরা নেগেটিভ পিকে ভ্যালুটা প্লট করছি আমাদের প্লট করার সুবিধের জন্য। সো তাহলে এদিক বরাবর আমরা মাইনাস পিকে প্লট করছি, আর এদিকে রয়েছে মেটাল আয়নগুলো। সো আমরা যদি K1 এর রেসপেক্টে প্লট করি, তাহলে আমরা এই ধরনের একটা প্লট দেখতে পাবো। সো ফ্রম ম্যাঙ্গানিজ টু জিঙ্ক, সরি ম্যাঙ্গানিজ টু নিকেল, দেখতে পাওয়া যাচ্ছে K1 ভ্যালুটা ইনক্রিজ করছে। কপারের ক্ষেত্রে there is a sharp increase and then it actually decreases up to zinc. তো কপারের ক্ষেত্রে এটা হঠাৎ স্পেসিফিক্যালি আরো বেশি ইনক্রিজ করার কারণ কি না, তার কারণ হিসেবে আমরা যেটা এখানে বলতে পারি যে কপার বিং এ D9 ion is susceptible to strong gentler distortion in octahedral complexes. সো তার ফলে কপারের ক্ষেত্রে কমপ্লেক্সের স্টেবিলিটি ডিউ টু স্ট্রং জেন্টলার ডিস্টরশন করসপন্ডিং নিকেলের থেকে অনেকটাই বেশি। সো তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে তার ক্ষেত্রে K1 ভ্যালুটা এক্সেপশনালি হায়ার দেন দ্য করসপন্ডিং নিকেল। সো ম্যাঙ্গানিজ থেকে নিকেল অব্দি যে K1 ভ্যালুটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, সেটা কিন্তু কপারে গিয়ে হঠাৎ এক্সেপশনালি সেটা ইনক্রিজ করে যাচ্ছে অনেকটাই। সো এই যে অর্ডারটাকে সেটাকে আমরা বলছি আরভিং উইলিয়াম অর্ডার। আরভিং উইলিয়াম অর্ডার or Irving-William series. So this is for K1. What about K2? আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে কেটুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই একই ট্রেন্ড বজায় থাকছে। তার মানে আপ টু নিকেল অব্দি সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। কপারের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই বেশি ইনক্রিজ করছে ডিউ টু দ্য জেন্টলার ডিস্টরশন। এখন এখানে একটা প্রশ্ন আছে যে K1 এর চেয়ে K2 ভ্যালুটা, মানে প্রত্যেকটা কমপ্লেক্স আমরা যদি ম্যাঙ্গানিজের রেসপেক্টে ধরি, তাহলে K1 এর চেয়ে K2 ভ্যালু কম হবে না বেশি হবে? তার মানে খুব সোজা কথায় বলতে গেলে যে আমরা যে K2 ভ্যালুর জন্য যে গ্রাফটা আঁকবো, সেটা কি এর নিচে দিয়ে মুভ করবে না উপর দিয়ে মুভ করবে? সো এখানে আমরা তাহলে যেটা দেখি যে K1 এর চেয়ে K2 ভ্যালুটা প্রত্যেকটা কমপ্লেক্সের ক্ষেত্রে বেশি হবে না কম হবে না? আমরা দেখতে পাই
এখানে আমরা এই পয়েন্টটা একটুখানি আমাদের নোট করার মতো যে স্টেপওয়াইজ ফরমেশন কনস্ট্যান্ট formation constant decreases steadily from K1 to Kn. Why? না, একটা আমরা এখানে বেশ কতগুলো কারণ এর পেছনে রয়েছে। এক নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি যে যেহেতু এখানে অন সাকসেসিভ কে ভ্যালু যে ওয়াটার মলিকুলগুলোকে রিপ্লেস করে ইথিলিন ডায়ামিন বা অন্য কোনো লিগ্যান্ড ঢুকছে কোঅর্ডিনেশন স্ফিয়ারে, সো একটা রিপ্লেসমেন্ট ঘটার সঙ্গে সঙ্গে সো রিপ্লেসেবল ওয়াটার মলিকুলের সংখ্যা ডিক্রিজ করছে এবং প্রবাবিলিটি অফ রিপ্লেসমেন্ট অফ ওয়াটার মলিকুল ডিক্রিজেস। probability of replacement of water molecule ডিক্রিজেস। তার কারণ প্রত্যেক স্টেজে নাম্বার অফ রিপ্লেসেবল ওয়াটার মলিকুলের সংখ্যা ডিক্রিজ করছে, তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ রিপ্লেসমেন্ট অফ ওয়াটার মলিকুল সেটা ডিক্রিজ করছে। 2 নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক ফ্যাক্টর। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ওয়াটার মলিকুল রিপ্লেস হচ্ছে বাই নাইট্রোজেন কন্টেনিং লাইগ্যান্ড, সো নাইট্রোজেন ডোনার লাইগ্যান্ড। সো ওয়াটারের যে ডোনার সাইড দ্যাট ইজ অক্সিজেন, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি কম্পেয়ার টু নাইট্রোজেন। তার ফলে একটা ওয়াটার মলিকুল সে তার ইলেকট্রন ডেন্সিটি যতটা ডোনেট করতে পারছে টু দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, একটা নাইট্রোজেন ডোনার লাইগ্যান্ডের ইলেকট্রন ডোনেশন এবিলিটি বেশি। সো তার মানে ওয়াটার মলিকুল যখন লিগ্যান্ড হিসেবে ছিল তখন মেটালের ওপর যতটা ইলেকট্রন ডেন্সিটি ছিল, এখন নাইট্রোজেন ডোনার দিয়ে রিপ্লেসমেন্ট হওয়ার ফলে মেটালের উপর ইলেকট্রন ডেন্সিটি ক্রমশ বাড়ছে। ফলত মেটালের ওপর পার্শিয়াল পজিটিভ চার্জ কমছে এবং সেকেন্ড মলিকুলকে বা থার্ড মলিকুলকে যে অ্যাট্রাক্ট করার এবিলিটি বা টেন্ডেন্সি মেটাল আয়নের সেটা ক্রমশ কমছে ইন দ্য সাকসেসিভ স্টেপ। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফ্যাক্টরের জন্য সাকসেসিভ যে স্টেবিলিটি কনস্ট্যান্ট তার ভ্যালুটা কমছে। থার্ড যে ফ্যাক্টরটা এখানে রেসপন্সিবল, দ্যাট ইজ স্টেরিক হিন্ড্রেন্স। ইনক্রিজেস। আমরা দেখতে পাচ্ছি যত লিগ্যান্ড এখানে রিপ্লেসমেন্ট হচ্ছে তত স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে এবং তার ফলে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে সাকসেসিভ স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালুটা ক্রমশ ডিক্রিজ করবে। 4 নম্বর, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর। আমরা জানি যে কোনো একটা মলিকুলের ক্ষেত্রে, কোনো একটা কমপ্লেক্স ফরমেশনের ক্ষেত্রে এই K1 বা K2 ভ্যালু ডিপেন্ড করে the number of ways of association of ligand and number of ways of dissociation of ligand, তাদের রেশিওর উপর। সো যেহেতু গ্র্যাজুয়ালি দ্য নাম্বার অফ ওয়েজ অফ অ্যাসোসিয়েশন এর প্রবাবিলিটি কমছে, যেহেতু নাম্বার অফ ওয়াটার রিপ্লেসেবল ওয়াটার মলিকুলের সংখ্যা কমছে এবং নাম্বার অফ পসিবল ওয়েজ অফ ডিসোসিয়েশন সেটা যেহেতু বাড়ছে, যেহেতু 1-এর জায়গায় 2 বা 2-এর জায়গায় 3টে লিগ্যান্ড রিপ্লেসমেন্ট হয়েছে, সো যত পসিবল ওয়েজ অফ ডিসোসিয়েশন সেটা যেহেতু ক্রমশ বাড়ছে সাকসেসিভলি, সো তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরের কারণে সেক্ষেত্রে কিন্তু সাকসেসিভ স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু, স্টেপওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে।
এই স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটা তোমরা ফিজিক্যালি এটা আরো ভালো করে পড়বে, তো সেখানে আরো ভালো করে এটা জানতে পারবে। সো আমরা এখানে মোটামুটি যে কারণগুলো উল্লেখ করলাম, দ্যাট ইজ দোজ আর রেসপন্সিবল ফর কেন আমরা সাকসেসিভ স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালুগুলো ক্রমশ কমছে। সো তাহলে যদি এই জিনিসগুলো ঘটে, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে K2 এর ভ্যালু K1 এর থেকে কম। তার মানে আমরা দেখতে পাবো যে K2 তার ক্ষেত্রে এই লাইনটা থাকবে হচ্ছে K1 এর নিচ দিয়ে। সো এইরকম একটা জিনিস আমরা দেখতে পাবো। সো তার মানে আমরা যদি, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, দুটোর ক্ষেত্রেই এটা হচ্ছে আয়রন, এটা কোবাল্ট এবং এটা নিকেল, কপার, এটা জিঙ্ক। সো এই একই ট্রেন্ড তাহলে K3 এর ক্ষেত্রেও ফলো হবে। K3 এর ক্ষেত্রে আমরা একই ঘটনা দেখতে পাবো। ফলত তাহলে K3 এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে আপ টু নিকেল এটা ইনক্রিজ করছে, কিন্তু অ্যাস্টনিশিংলি কপারের ক্ষেত্রে এই ভ্যালুটা ডিক্রিজ করে গেছে। তার মানে সিচুয়েশনটা এইরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর K1 অ্যান্ড K2 কপারের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, ফর K3 কপারের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে মিনিমাম। সো হোয়াই সো? এর কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে আপ টু বিস ইথিলিন ডায়ামিন কমপ্লেক্স অফ কপার কিন্তু একটা দুটো ইথিলিন ডায়ামিনকে তার স্কোয়ার প্লেনে অ্যাকোমোডেট করতে পারে, আর ওয়াটার মলিকুলগুলোকে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিয়াল পজিশনে সেটা প্লেস করতে পারে, এবং এই অবস্থায় তার পক্ষে জেন্টলার ডিস্টরশন ঘটানো খুব একটা প্রবলেমের কিছু নয়, এবং সেই কমপ্লেক্সে জেন্টলার ডিস্টরশন ঘটিয়েও সেটা সাফিসিয়েন্টলি স্টেবল হতে পারবে। কিন্তু যখন থার্ড ইথিলিন ডায়ামিন এই কপার কমপ্লেক্সটা অ্যাটাচ হচ্ছে, তখন প্রথমত তার একটা রিঅর্গানাইজেশন করতে হচ্ছে ইন দ্য লিগ্যান্ড স্ট্রাকচার। তার কারণ কোনো বাইডেন্টেড লাইগ্যান্ডের পক্ষে দুটো ট্রান্স পজিশন অকুপাই করা সম্ভব নয়। সো কমপ্লেক্সটার চেহারা দাঁড়াচ্ছে এই রকম। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু জেন্টলার ডিস্টরশনের ফলে এই দুটো বন্ড ইলংগেটেড, সো these two bonds actually elongated. Due to gentler distortion. The same is true for this bond also. তো তার ফলে এই দুটো পজিশনকে অকুপাই করতে যে ইথিলিন ডায়ামিন দুটো, তাদেরকে তার মানে তাদের বাইট অ্যাঙ্গেলটা অনেক স্ট্রেচ করতে হচ্ছে, কারণ এই বন্ড দুটো ইলংগেটেড বলে। সো তার ফলে তার ক্ষেত্রে একটা স্ট্রেনাস কন্ডিশন সৃষ্টি হচ্ছে। সো দিস ইজ স্ট্রেন্ড কন্ডিশন, স্ট্রেন্ড ইথিলিন ডায়ামিন। এই ইথিলিন ডায়ামিনের ক্ষেত্রে কিন্তু কোনো স্ট্রেন নেই, সেটা নর্মাল ইথিলিন ডায়ামিন, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেন তৈরি হচ্ছে, তার কারণ এই জেড অ্যাক্সিস বরাবর যে বন্ড দুটো তারা কিন্তু ইলংগেটেড। সো তাদেরকে বাইট অ্যাঙ্গেলটা এক্সপ্যান্ড করতে হয়েছে, এবং তার ফলে দে আর আন্ডার স্ট্রেন। সো তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে জেন্টলার ডিস্টরশনের জন্য
যেহেতু স্ট্রেনটা ক্রিয়েট হচ্ছে, সো দ্যাট উইল ডিস্টেবিলাইজ দ্য ওভারঅল সিস্টেম। সো তার ফলে থার্ড ইথিলিন ডায়ামিনটা অ্যাকসেপ্ট করাটা কপার আয়নের পক্ষে কম্পারেটিভলি ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে K3 ভ্যালুটা কিন্তু কপার কমপ্লেক্সের ক্ষেত্রে অনেকটাই কম। অন্যদিকে আমরা আগের যে পিকচারটা দেখেছি সেখানে জিঙ্কের ক্ষেত্রে আবার কিন্তু স্টেবিলিটিটা কমে এসছে কপারের থেকে। তার কারণটা খুব অবভিয়াস, তার কারণ জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে সেক্ষেত্রে কোনো জেন্টলার ডিস্টরশন ঘটছে না, সো সেখানে কোনো বাড়তি স্টেবিলাইজেশন ব্যাপার নেই, ফলত তার স্টেবিলিটি কপারের চেয়ে কম ছিল, এখানেও তাই। কিন্তু এখানে থার্ড স্টেপের ক্ষেত্রে মানে K3-র ক্ষেত্রে কপার কমপ্লেক্সের স্টেবিলিটি এতটাই কম যে তার থেকে কিন্তু জিঙ্ক কমপ্লেক্সটা মোর স্টেবল। কপারের ক্ষেত্রে কিন্তু তার থার্ড স্টেপ K3 ভ্যালুটা খুবই কমে যাচ্ছে। তার কারণ জেন্টলার ডিস্টরশনের জন্য কমপ্লেক্সটা একটা মধ্যে স্ট্রেন ক্রিয়েটেড হচ্ছে। সো এই ঘটনাটার ফলে দেখতে পাওয়া যাচ্ছে দ্যার ইজ এ কম্পিটিশন বিটুইন জেন্টলার এফেক্ট অ্যান্ড দ্য চিলেটের জিওমেট্রি। তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন কাজ করছে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে আমরা চলে আসবো এবার অ্যাপ্লিকেশন অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি। আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি শুরুর আগে আমরা ভ্যালেন্স বন্ড থিওরির কতগুলো লিমিটেশনের কথা বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ভ্যালেন্স বন্ড থিওরি ক্যানট এক্সপ্লেন অ্যাপারেন্টলি অ্যানোমালাস এনথালপি অফ হাইড্রেশন অর ল্যাটিস এনথালপি ভ্যারিয়েশন। সো আমরা দেখে নেব যে ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যাপ্লাই করে কি করে এই যে অ্যানোমালাস এনথালপি অফ হাইড্রেশন অর অ্যানোমালাস এনথালপি অফ ল্যাটিস এনথালপির ভ্যারিয়েশন সেটা কি করে এক্সপ্লেন করা সম্ভব। সো লেট আস চেক। তার আগে আমরা যেটা করি, এটা বোঝার আগে আমরা যেটা দেখে নিই যে সিএফটি ইউজ করে আমরা কি করে অ্যালং দ্য ট্রানজিশন এলিমেন্ট আমরা তাদের যে রেডিয়াস, আয়নিক রেডিয়াস, তার ভ্যারিয়েশনটা কিরকম হচ্ছে সেটা আগে আমরা একটু চেক করে নিই। ইন টার্মস অফ আয়নিক রেডিয়াস আমরা যদি ভাবি তাহলে আমরা জানি যে আয়নিক রেডিয়াস decreases with increase in effective nuclear charge. সো আমরা যদি সেইটা ফলো করে চলি তাহলে আমাদের আয়নিক রেডিয়াইয়ের ভ্যারিয়েশন যেরকম হওয়া উচিত সেটা হচ্ছে এইরকম। আমরা যদি এখানে আয়নগুলো আগে লিখে নিই, আমরা যদি এরকম ভাবে আঁকি আর এদিকে যদি আয়নিক রেডিয়াস পিকোমিটার সেটা যদি আঁকি তাহলে ভ্যারিয়েশন শুড বি লাইক দিস। এখান থেকে ইনক্রিজ করে it should be gradually decreasing. It should be gradually decreasing. কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল
আয়নিক রেডিয়াইয়ের ভ্যারিয়েশনটা দেখি, তাহলে দেখব যে সেটা কিন্তু এরকম হচ্ছে না। অ্যাকচুয়াল ভ্যারিয়েশনটা হচ্ছে এইরকম, D1 to D3 it is decreasing, so it is D1, this is D2, then it is increasing up to D5. Again it is decreasing up to D8. Then it is again increasing up to D10. সো এই ধরনের একটা টু হাম্পড কার্ভ আমরা দেখতে পাচ্ছি। সো হোয়াই ইট ইজ সো, সেটা যদি আমরা জাস্টিফাই করতে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এইরকম, যে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনের রেসপেক্টে ভাবি, তাহলে আমরা দেখতে পাবো যে D1 মিনস ইলেকট্রনিক কনফিগারেশন, আমরা এক্ষেত্রে প্রত্যেকটা এটা কিন্তু আমরা হাই স্পিন কনফিগারেশনের রেসপেক্টে কনসিডার করেছি। এই যে ফর হাই স্পিন কনফিগারেশন, সো D1 হচ্ছে T2G1 EG0, D2 হচ্ছে T2G2 EG0, D3 T2G3 EG0, D4 T2G3 EG1 and D5 T2G3 EG2. সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আপ টু D3 এখানে একটা পয়েন্ট বেশি হয়েছে আমার ইন্টারমিডিয়েট, এটা D1 এটা D3, মাঝে একটাই পয়েন্ট হবে D2 এর জন্য, সো এটা কাটা হবে। সো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে D1 থেকে D2 থেকে D3 সেটা যদি আমরা, বা এটা যদি আমরা D0 ধরি, তাহলে আমাদের বোধহয় এটা সুবিধে হবে। এটা হচ্ছে D0, এটা D1 করে দেওয়া যাক, তাহলে আমাদের সুবিধে হবে। So it is D0, it is D1. তাহলে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকাই, তাহলে আমরা যেটা দেখব যে আপ টু D3 T2G1 T2G2 এবং T2G3 ইলেকট্রন এন্টার্ড হচ্ছে ইন T2G set of orbital which are in between axis। তার ফলে সেখানে ইলেকট্রনের যতখানি রিপালসিভ ফোর্স তার এক্সার্ট করা উচিত, যতখানি রিপালসিভ ফোর্স ফিল করা উচিত লিগ্যান্ডের সঙ্গে মেটাল ইলেকট্রনের, তার চেয়ে কম, তার কারণ যেহেতু ইলেকট্রনগুলো সেখানে যাচ্ছে T2G set of orbital। অন্যদিকে D4 এবং D5 এর ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে ইলেকট্রন পৌঁছচ্ছে একটা EG set of orbital which is along axis, তার ফলে সেখানে লিগ্যান্ড ইলেকট্রনের সঙ্গে মেটাল ইলেকট্রন তার রিপালশন অনেক বেশি। সো ফলত আমরা দেখতে পাচ্ছি যে আপ টু T2G3 যেখানে ইন বিটুইন অ্যাক্সিস অরবাইটালে ইলেকট্রনগুলো যাচ্ছে, সেখানে রিপালশন মেটালের সঙ্গে, মেটাল ইলেকট্রনের সঙ্গে লিগ্যান্ড ইলেকট্রনের রিপালশন ডাইরেক্ট যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে কম হওয়ার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে যতটা আমাদের আয়নিক রেডিয়াস কমা উচিত ছিল তার চেয়ে বেশি কমছে। তার কারণ লিগ্যান্ড ডিউ টু রিডিউসড রিপালশন মেটালের অনেক কাছাকাছি অবধি আসতে পারছে। তো তার ফলে আমরা দেখছি যে আয়নিক রেডিয়াস কমেছে। D4 এবং D5 এ রিপালশন যেহেতু ইজি সেট অফ অরবিটাল ইলেকট্রন ঢুকছে, তার ফলে সেখানে বাড়ছে। ফলত দেখতে পাচ্ছি আমরা যে D4 এর ক্ষেত্রে D3 এর চেয়ে আয়নিক রেডিয়াস বেশি, D5 এর ক্ষেত্রে D4 এর চেয়ে আরো বেশি।
এবং সেটা গিয়ে আমাদের যে এক্সপেক্টেড ট্রেন্ড যা হওয়ার কথা ছিল তার সঙ্গে গিয়ে সেটা মিলে যাচ্ছে। The same trend observes in D6, D7 and D8, কারণ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো আবার পৌঁছচ্ছে T2G সেট অফ অরবিটালে, এবং তারপরে D9 এবং D10 এর ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইজি সেট অফ অরবিটালে ইলেকট্রন গিয়ে ঢুকছে, ফলত সেক্ষেত্রে কিন্তু আবার আয়নিক রেডিয়াস ইনক্রিজ করছে। আমরা যদি এখানে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখে ফেলি তাহলে এরকম দাঁড়াবে T2G4 Eg2, D7 এর ক্ষেত্রে T2G5 Eg2 এবং D8 এর ক্ষেত্রে T2G6 Eg2। সো D5 এর পর D6, D7 এবং D8 এ ইলেকট্রন গিয়ে ঢুকেছে T2G সেট অফ অরবিটালে। সো রিপালশন যেহেতু কম, সো আয়নিক রেডিয়াস আরো ডিক্রিজ করেছে, কিন্তু D9 এবং D10 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক রেডিয়াস আবার ইনক্রিজ করছে। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটা হচ্ছে এইরকম, ভ্যারিয়েশনটা এরকম আমাদের। এবার যদি আমরা এটা গেল হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে, আমরা যদি লো স্পিন কমপ্লেক্সের কথা কনসিডার করি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে সেখানে আপ টু D6 সিচুয়েশন অব্দি আমাদের কিন্তু আয়নিক রেডিয়াস ডিক্রিজ করার কথা, তার কারণ আপ টু ফর লো স্পিন কনফিগারেশন সেখানে কিন্তু আপ টু D6 অব্দি T2G সেট অফ অরবিটালে ইলেকট্রন গিয়ে পৌঁছবে, তারপরে আমরা দেখতে পাবো যে আবার আয়নিক রেডিয়াস ইনক্রিজ করবে। সো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লিখে ফেলি তাহলে আমাদের কাছে সিচুয়েশনটা ক্লিয়ার হবে। সো দিস ইজ D1, দিস ইজ D2, D3, D4, this is D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9 and D10। যদি ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লিখি তাহলে জিনিসটা এরকম, ফর D1 T2G1, D2 Eg0, T2G2 Eg0, D3 T2G3 Eg0, D4 T2G4 Eg0, D5 T2G5 Eg0, D6 T2G6 Eg0। D7 থেকে আমরা দেখতে পাবো যে T2G6 Eg1 Eg তে ইলেকট্রন ঢুকতে শুরু করলো, D8 T2G6 Eg2, D9 T2G6 Eg3 and D10 T2G6 Eg4। সো তার ফলে আফটার D6 D7 থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক রেডিয়াস কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। সো দিস ইজ ফর লো স্পিন কনফিগারেশন। আর আগে আমরা যেটা এঁকেছিলাম দ্যাট ইজ ফর হাই স্পিন কনফিগারেশন।
সো তাহলে এই রকম একটা ভ্যারিয়েশন অফ আয়নিক রেডিয়াস যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমাদের কাছে কিন্তু ল্যাটিস এনথ্যালপির ভেরিয়েশন বা হাইড্রেশন এনথ্যালপির ভেরিয়েশন সেটা কিন্তু আমাদের কাছে এক্সপ্লেন করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে এই দুটো ফ্যাক্টরই ডিপেন্ডেন্ট অন আয়নিক রেডিয়াস। সো আমরা যদি এখানে এই দুটোই আঁকি, this is ল্যাটিস এনথ্যালপি, সেখানে আমরা নেগেটিভ অফ ল্যাটিস এনথ্যালপি প্লট করছি এগেনস্ট দ্য অ্যাটমিক নাম্বার। আমরা এর আগেও দেখেছিলাম যে ল্যাটিস এনথ্যালপির ক্ষেত্রে আমাদের যেটা হওয়া উচিত ছিল যে আয়নিক রেডিয়াস ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ল্যাটিস এনথ্যালপি ধীরে ধীরে আমাদের অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে আমাদের ল্যাটিস এনথ্যালপি কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করা উচিত ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা টু হাম্পড কার্ভ। সো now that is explainable. তার কারণ হচ্ছে যে D1 to D3 এটা যদি D1 হয় বা এটা যদি D0 হয়, এটা যদি D1 হয়, এটা যদি D2 হয়, এটা যদি D3 হয়, তাহলে D3 তে গিয়ে ম্যাক্সিমাম, তার কারণ তার ক্ষেত্রে আয়নিক রেডিয়াসটা মিনিমাম। আর D4 এবং D5 সেখানে যেহেতু আয়নিক রেডিয়াস কমছে, ফলত ল্যাটিস এনথ্যালপি আয়নিক রেডিয়াস যেহেতু বাড়ছে, ফলত ল্যাটিস এনথ্যালপি কমছে। So this is D6, D7, D8, D9 and D10. আমাদের এক্সপেক্টেড ট্রেন্ডের সঙ্গে ম্যাচ করছে হচ্ছে কেবলমাত্র D0, D5 এবং D10 এর ক্ষেত্রে। সো তাহলে এভাবে আমরা ল্যাটিস এনথ্যালপির ভেরিয়েশনটা কেন একটা এরকম টু হাম্পড কার্ভের মতো, অবভিয়াসলি দিস ফর হাই স্পিন নট ফর লো স্পিন, সো তার কেন এরকম টু হাম্পড কার্ভের মতো সেটা কিন্তু আমরা সাকসেসফুলি এক্সপ্লেন করতে পারছি। এই একইভাবে আমরা এক্সপ্লেন করতে পারছি যে আমাদের যেটা হাইড্রেশন এনথ্যালপি, হাইড্রেশন এনথ্যালপির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে যত স্মল সাইজ আয়ন তত তার ক্ষেত্রে হাইড্রেশন এনথ্যালপি বেশি। সো আমাদের এক্সপেক্টেড ট্রেন্ডটা হওয়া উচিত ছিল এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেও একটা টু হাম্পড কার্ভ, যেহেতু ভ্যারিয়েশনটা হচ্ছে আয়নিক রেডিয়াসে এরকম টু হাম্পড কার্ভের মতো। দ্য ম্যাক্সিমাম ইজ অ্যাজ D3 at D8, আর আমাদের এক্সপেক্টেড ট্রেন্ডের সঙ্গে ম্যাচ করছে শুধুমাত্র ফর D0, D5 অ্যান্ড D10। এদিকে হচ্ছে অ্যাটমিক নাম্বার। সো তার ফলে আমরা যে জিনিসগুলো এই টু হাম্পড কার্ভের যে ট্রেন্ডটা, টু হাম্পড কার্ভের মতো যে ব্যাপারটা আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছিলাম না, সেটা কিন্তু আমরা এই সিএফটি দিয়ে ইজিলি ব্যাখ্যা করে ফেলতে পারলাম যে কেন এই রকম ঘটনাটা ঘটছে। ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশনের ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস বলেছিলাম যে ভিভিটি ফেলস টু এক্সপ্লেন the redox potential variation for various transition metals. So let us take an example. আমরা এক্সাম্পল দিয়ে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরা যাক জিনিসটা এরকম যে কোবাল্ট Hexaco 2+ এর
যদি আমরা অক্সিডেশনের কথা কনসিডার করি, কোবাল্ট হেক্সাকো 3++ ইলেকট্রন, এর ক্ষেত্রে E0 ভ্যালু হচ্ছে -1.83 ভোল্ট। কোবাল্ট ইথিলিন ডায়ামিন 2+, সেখান থেকে কোবাল্ট ইথিলিন ডায়ামিন 3+, এর ক্ষেত্রে E0 ভ্যালু হচ্ছে -0.18 ভোল্ট। অন্যদিকে CO CN5 H2O, এখানে কোবাল্ট হচ্ছে ইন +2 অক্সিজেন স্টেট, 5টা সায়ানাইড থাকার কারণে 5টা নেগেটিভলি চার্জ লাগে, টোটাল কমপ্লেক্সের চার্জ হচ্ছে 3- প্লাস সায়ানাইড। সেখান থেকে আমরা ফরমেশন হচ্ছে CO CN6 3-, এখানে কোবাল্ট হচ্ছে +3 আয়ন, এই প্রসেসটার E0 হচ্ছে +0.83 ভোল্ট। সো আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে এক্সপ্লেন করতে পারছিলাম না যে একই কোবাল্ট মেটাল আয়নের ক্ষেত্রে কেন বিভিন্ন ক্ষেত্রে অক্সিডেশন পোটেনশিয়াল এক এক রকম। সো আমরা এবার সিএফটি দিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সো লেট আস কনসিডার দ্য অক্সিডেশন অফ কোবাল্ট 2+ to কোবাল্ট 3+। আমরা যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন আঁকি তাহলে সেটা হচ্ছে এরকম, T2G6 Eg2, আর এটা হচ্ছে T2G6 Eg0, সরি এটা হচ্ছে T2G5 Eg2, আর এটা হচ্ছে T2G6 Eg0, বিকজ ইট ইজ এ D7 সিস্টেম, ইট ইজ এ D6 সিস্টেম। এবং আমরা জানি যে কোবাল্ট 3+ এক্সেপ্ট ফ্লোরাইড কমপ্লেক্স বাকি সব ক্ষেত্রেই হচ্ছে লো স্পিন। কোবাল্ট 3+ এক্সেপ্ট ইন দ্য প্রেজেন্স অফ ফ্লোরাইড আয়ন is always form low spin complex. So it is T2G6 Eg0. So আমরা ধরে নিই এই অক্সিডেশন প্রসেসটা এটা ঘটছে একটা ভার্চুয়াল স্টেপের মাধ্যমে। ভার্চুয়াল স্টেপটা ধরার কারণ হচ্ছে তাতে আমাদের জিনিসটা বুঝতে বা রেশনালাইজ করতে একটু সুবিধা হবে। সো আমরা ধরে নিচ্ছি যে প্রথমে এটা হচ্ছে হাই স্পিন, so second step is cobalt 2+ high spin to low spin conversion, T2G6 Eg1. So first step is actually high spin to low spin conversion, and second step is actual oxidation. আচ্ছা, এখন তাহলে যে কোনো যে ধরনের যে কমপ্লেক্স আমরা নিই না কেন তার প্রত্যেকের ক্ষেত্রেই অক্সিডেশন প্রসেসের জন্য যে পরিমাণ এনার্জি লাগবে দ্যাট ইজ ফিক্সড। তার কারণ এই জায়গা থেকে এই জায়গায় যেতে একটা ইলেকট্রন রিমুভ করতে যে এনার্জি লাগবে দ্যাট ইজ ফিক্সড, দ্যাট ইজ ইকুয়াল টু ইজ আয়নাইজেশন এনার্জি। কিন্তু আমরা যে এই স্টেপটার কথা ভাবছি, এই স্টেপটার ক্ষেত্রে যদি ডিফারেন্ট কমপ্লেক্সের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি লাগে তাহলে ওভারঅল কমপ্লেক্সের সঙ্গে যে এনার্জি চেঞ্জ অ্যাসোসিয়েটেড দ্যাট মাস্ট বি ডিফারেন্ট। এবার আমরা দেখি
যে বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রে এই যে স্টেপটার জন্য এনার্জি ইনভলভমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট কিনা। তার মানে আমরা যদি এটাকে এনার্জি E1 ধরি, আমরা যদি এটাকে ডেজিগনেট করি এভাবে যে দিস ইজ ডেল্টা E1 and it is delta E2, টোটাল এনার্জি যদি ডেল্টা E হয়, তাহলে আমরা বলতে পারি যে ডেল্টা E is equal to delta E1 plus delta E2. Now this delta E2 is nothing but ionization energy. সো তাহলে যদি ডিফারেন্ট কমপ্লেক্সের ক্ষেত্রে ডেল্টা E1 এটা আলাদা হয়, তাহলে আমরা বলতে পারি যে ডেল্টা E এর পরিমাণটা আলাদা হবে। এখন এই হাই স্পিন টু লো স্পিন কনভার্সন আমরা জানি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যত হবে তত হাই স্পিন টু লো স্পিন কনভার্সন বিকাম ইজিয়ার, এবং তাহলে ডেল্টা E2টা যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই সেম আইডেন্টিক্যাল, তার ফলে যার ক্ষেত্রে হাই স্পিন টু লো স্পিন ক্রসওভার ইজিয়ার হবে তার ক্ষেত্রে অক্সিডেশন প্রসেসটাও ইজিয়ার হবে। সো ইন প্রেজেন্স অফ, তার মানে আমরা এই জিনিসটা থেকে আমরা বলতে পারি যে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড the oxidation of cobalt 2 to cobalt 3 become easier. আমরা সেটাই কিন্তু এখানে এই রিডাকশন পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু থেকে দেখতে পাচ্ছি যে যেখানে সায়ানাইড লিগ্যান্ড রয়েছে সেখানে কিন্তু অক্সিডেশন সবচেয়ে ইজিয়ার প্লাস 0.83 ভোল্ট। তার কারণ সায়ানাইড আমরা জানি সেটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, সো তার ক্ষেত্রে এই প্রসেসটা ফার্স্টে ইজ ভেরি ইজি। ইথিলিন ডায়ামিন এবং ওয়াটার, মানে সায়ানাইড, ইথিলিন ডায়ামিন এবং ওয়াটার, এদিকে যদি আমরা সাজাই তাহলে দেখবো ইথিলিন ডায়ামিনের হচ্ছে ইন্টারমিডিয়েট ফিল্ড স্ট্রেংথ প্রোভাইড করে, ওয়াটার সেক্ষেত্রে উইক ফিল্ড লিগ্যান্ড। সো তার ফলে ইথিলিন ডায়ামিনের ক্ষেত্রে E0 ভ্যালুটা -0.18 ভোল্ট, whereas কোবাল্ট হেক্সাকোর ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা সবচেয়ে উইকেস্ট ওয়াটার লিগ্যান্ড, সো তার ক্ষেত্রে কিন্তু E0 ভ্যালুটা -1.83 ভোল্ট। সেক্ষেত্রে অক্সিডেশন প্রসেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। সো তাহলে এইভাবে আমরা একই কোবাল্টের বিভিন্ন লিগ্যান্ডের প্রেজেন্সে বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রে রেডক্স পোটেনশিয়াল সেটা কেন ডিফারেন্ট সেটা কিন্তু আমরা এইভাবে CFT ইউজ করে জাস্টিফাই করতে পারছি। সো এটা গেল রেডক্স পোটেনশিয়ালের ভেরিয়েশন এবং তার সংক্রান্ত আলোচনা, সেটা আমরা কিভাবে CFT দিয়ে এক্সপ্লেন করতে পারছি। লাস্ট যে পয়েন্টটা আমরা বলেছিলাম যে আমরা CFT দিয়ে VBT দিয়ে এক্সপ্লেন করতে পারছি না, সেটা ছিল হচ্ছে এক্সিস্টেন্স অফ টু টাইপস অফ স্পাইনেল। তার কোনো ব্যাখ্যা আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে দিতে পারছিলাম না। এখন আমরা দেখি যে এই CFT ইউজ করে কি করে আমরা স্পাইনেলের এক্সিস্টেন্সের ব্যাখ্যা দিতে পারবো। সো আমরা আবার একটু রিকল করি অ্যাবাউট দ্য স্পাইনেল। সো হোয়াট আর স্পাইনেল? স্পাইনেল আর metallic oxide having the formula M or AB2O4, যেখানে A হচ্ছে মেটাল আয়ন in +2 oxidation state আর B মেটাল আয়ন in +3 oxidation state. একটা খুব সহজ উদাহরণ হচ্ছে Fe3O4 which is a spinel. আমরা ধরতে পারি this is a combination of FeO and Fe2O3, যেখানে FeO তে আয়রন হচ্ছে +2, Fe2O3 তে আয়রন হচ্ছে +3। সো +2 আয়ন একটা আছে, +3 আয়ন দুটো আছে, আর টোটাল অক্সাইড রয়েছে, অক্সাইড আয়ন রয়েছে 4টে। এখন এই স্পাইনাল এই টাইপের Ab2O4 টাইপের কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, the oxide ions form a cubic lattice, obviously close packed, with
8 tetrahedral hole and 4 octahedral hole. তার মানে অক্সাইড আয়নের অ্যারেঞ্জমেন্টটা ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস অ্যারাউন্ড দ্য মেটাল সেন্টার ইজ সাচ দ্যাট যে প্রত্যেকটা মেটালের চারিদিকে 8টা করে টেট্রাহেড্রাল হোল ফর্ম করবে, যেখানে অক্সাইড আয়নগুলো অকুপাই, যেখানে মেটাল আয়নগুলো অকুপাই করতে পারে, আর 4টি করে অক্টাহেড্রাল হোল ফর্ম করবে, যেখানে মেটাল আয়নগুলো অকুপাই করতে পারে। তার মানে টেট্রাহেড্রাল হোল বলতে এই রকম যে সেখানে আমরা যদি সেই জায়গাগুলোয় মেটাল আমরা যদি প্লেস করি, তাহলে সেই মেটালের চারিদিকে 4টে অক্সাইড আয়ন থাকবে ইন দ্য ফর্ম অফ এ টেট্রাহেড্রাল, আর যেগুলো অক্টাহেড্রাল হোল তার চারিদিকে 6টা অক্সাইড আয়ন থাকবে ইন দ্য ফর্ম অফ অক্টাহেড্রাল। সেই জন্য একটাকে বলা হচ্ছে টেট্রাহেড্রাল হোল, একটাকে বলা হচ্ছে অক্টাহেড্রাল হোল। এরকম টেট্রাহেড্রাল হোলের সংখ্যা 8টা আর অক্টাহেড্রাল হোলের সংখ্যা 4টে। আচ্ছা, শুধু তাই নয়, আমরা যেটা দেখতে পাই যে মেটাল আয়ন্স occupy 1/8 of tetrahedral hole and half of octahedral hole. তার মানেটা যেটা দাঁড়ালো যে 8টা টেট্রাহেড্রাল হোলের মধ্যে 1/8 মেটাল আয়ন অকুপাই করে, তার মানে একটা টেট্রাহেড্রাল হোল মেটাল আয়ন অকুপাই করে, আর 4টের মধ্যে 2টো মেটাল আয়ন অকুপাই করে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা এনভায়রনমেন্টে আমার কাছে অ্যাভেলেবল টেট্রাহেড্রাল হোলের সংখ্যা 1টা এবং অক্টাহেড্রাল হোলের সংখ্যা 2টো। সো টোটাল 3টে আমাদের কাছে ল্যাটিস সাইট অ্যাভেলেবল যেখানে মেটাল আয়ন অকুপাই করতে পারে, যার মধ্যে একটা ল্যাটিস সাইটের অ্যারাউন্ডে অক্সাইড আয়নের অ্যারেঞ্জমেন্ট টেট্রাহেড্রাল, আর 2টো ল্যাটিস সাইটের অ্যারাউন্ডে অক্সাইড আয়নের অ্যারেঞ্জমেন্ট অক্টাহেড্রাল, এবং টোটাল আমাদের 3টেই মেটাল আয়ন রয়েছে যেগুলো অকুপাই করবে। সো হোয়াট অ্যাবাউট দ্য আদার হোলস? আমরা দেখতে পাই যে এর মধ্যে কিছু হোল ডেফিনেটলি ভ্যাকেন্ট থাকে, তার কারণ দোজ আর ল্যাটিস ডিফেক্ট which will actually stabilize the overall system। তার কারণ আমরা জানি যে যদি ল্যাটিসে আয়নের সংখ্যা প্রচুর, যদি তারা খুব ক্লোজ প্যাক হয়, তাহলে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন অনেক বেড়ে যায়। সো সেই রিপালশন অ্যাভয়েড করার জন্য মাঝে মাঝে কিছু ল্যাটিস সাইড ভ্যাকেন্ট থাকে, যেগুলোকে আমরা সোকল্ড বলি ল্যাটিস ডিফেক্ট, এবং যার ফলে ওভারঅল ল্যাটিসটার স্টেবিলিটি ইনক্রিজ করে। সো এই আইডিয়াটা নিয়ে আমরা এবার যাব যে হোয়াট আর দোজ টু টাইপস অফ স্পাইনাল। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে ওয়ান ল্যাটিস সাইট অ্যারাউন্ড হুইচ অ্যারেঞ্জমেন্ট অফ oxide ion is tetrahedral and 2 lattice site around which arrangement of oxide ion is octahedral. এখন তার মানে আমাদের এই 3টে সাইটে কোন মেটাল কোথায় বসবে এটা হচ্ছে আমাদের জাজ করতে, মানে আমাদের ডিসাইড করতে হবে। তার কারণ আমাদের কাছে টোটাল দুরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। টোটাল 3টে সাইট অ্যাভেলেবল, টেট্রাহেড্রাল
হোল, একটা অক্টাহেড্রাল হোল, ওয়ান প্লাস ওয়ান। সো তাহলে সিচুয়েশন ওয়ান যেটা হতে পারে, তেমন আমরা যদি একটু স্কিমেটিক্যালি লিখি জিনিসটা, তাহলে এরকম দাঁড়ায় টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল হোল, অক্টাহেড্রাল হোল। সো আমাদের কাছে টোটাল তিনটে, আমার টোটাল মেটাল আয়নের সংখ্যা হচ্ছে M2+ আয়ন একটা আর M3+ আয়ন দুটো। সো যেটা হতে পারে যে M2+ আয়ন টেট্রাহেড্রাল হোল অকুপাই করলো, M3+ আয়ন অক্টাহেড্রাল হোল অকুপাই করলো, আরেকটা M3+ আয়ন অক্টাহেড্রাল হোল অকুপাই করলো, আইদার সিচুয়েশন ওয়ান। আর আরেকটা যেটা হতে পারে যে M3+ আয়ন টেট্রাহেড্রাল হোল অকুপাই করলো, একটা M2+ আয়ন অক্টাহেড্রাল হোল অকুপাই করলো, আর একটা M3+ আয়ন টেট্রাহেড্রাল হোল অকুপাই করলো। সো তাহলে এই দুটো সিচুয়েশন আমাদের কাছে অ্যারাইজ করতে পারে। সো এই সিচুয়েশনটাকে যেখানে টেট্রাহেড্রাল হোল, সেখানে মেটাল 2+ আয়ন, 2+ যে মেটাল আয়নটা সেটা অকুপাই করছে, আর দুটো অক্টাহেড্রাল হোল 3+ মেটাল আয়নটা অকুপাই করছে, সেই রকম যদি অ্যারেঞ্জমেন্টটা হয় তাহলে এটাকে আমরা বলি নর্মাল স্পাইনাল। আর যদি উল্টোটা হয় যে 3+ আয়ন টেট্রাহেড্রাল অকুপাই করলো, আর দুটো অক্টাহেড্রাল হোলের একটায় 2+ আয়ন অকুপাই করলো, একটায় 3+ আয়ন অকুপাই করলো, তাহলে এটাকে বলা হয় ইনভার্স স্পাইনাল। এছাড়া আর কোনো পসিবিলিটি কিন্তু হওয়া সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কখন কোনটা হবে আর কেনই বা এই দুটো হবে। সো আমরা একটুখানি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কখন কোনটা হবে আর কেনই বা এই দুটো টাইপের স্পাইনাল এক্সিস্ট করছে। সো লেট আস স্টার্ট উইথ Mn2O3 that contains Mn2+, Mn3+, sorry, Mn3O4, Mn3+ অক্সাইড। তাহলে এখানে যেটা হতে পারে ম্যাঙ্গানিজ 2 সেটা টেট্রাহেড্রাল হোল অকুপাই করতে পারে, অক্টাহেড্রাল অকুপাই করতে পারে, আবার Mn+3 সেটাও টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল অকুপাই করতে পারে। তাহলে আমাদের যেহেতু সিএফএসির আইডিয়া আমাদের ডেভেলপ করে গেছে, সো আমরা বলতে পারি তাহলে একটা +2 বা +3 আয়ন সেই পজিশনটাই অকুপাই করবে যেখানে গেলে তার স্টেবিলিটি ইনক্রিজ করবে। সো লেট আস কনসিডার যে Mn2 সেটা টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল কোথায় স্টেবিলিটি বেশি পাচ্ছে, এবং Mn3+ অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল কোথায় কোন হলে স্টেবিলিটি বেশি পাচ্ছে। তার কারণ যেখানে তাদের স্টেবিলিটি বেশি হবে তারা সেখানে থাকাটাই মোর প্রেফার করবে। সো আমরা যদি Mn2+ এর রেসপেক্টে ভাবি, Mn2+ এর তাহলে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল এই দুটো সিচুয়েশনে আমরা কনসিডার করব। তাহলে টেট্রাহেড্রাল যেহেতু অক্সাইড ইজ এ উইক ফিল্ড লাইগ্যান্ড, সো প্রত্যেক ক্ষেত্রেই উইক ফিল্ড লাইগ্যান্ড, সো প্রত্যেক ক্ষেত্রেই আমরা হাই স্পিন কমপ্লেক্স নিয়ে কনসিডার করব। সো তাহলে টেট্রাহেড্রাল ফিল্ডে এর ইলেকট্রনিক কনফিগারেশন E2 T2 3, E2 T2 3, আর অক্টাহেড্রাল ফিল্ডে ইলেকট্রনিক কনফিগারেশন T2G3 EG2 because it is a D5 ion. তাহলে আমরা যদি CFSE কনসিডার করি, তাহলে ইন টেট্রাহেড্রাল ফিল্ড E2 T2 3 কনফিগারেশন এর CFSE 0, ইন অক্টাহেড্রাল ফিল্ড CFSE 0। এবার যদি আমরা Mn3+ আয়নের কথা কনসিডার করি, তার ক্ষেত্রেও টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল, সো দিস ইজ এ D4 আয়ন, তো E2
T2 2 and T2G3 EG1. সো এর ক্ষেত্রে আমাদের যদি সিএফএসি আমরা কনসিডার করি তাহলে সেটা দাঁড়াবে minus 12TQ plus 8TQ is equal to minus 4TQ. আর এর ক্ষেত্রে দাঁড়াবে minus 12TQ plus 6TQ is equal to minus 6TQ octahedral. আচ্ছা, সো এবার আমাদের কম্পেয়ার করতে হবে যে কোথায় এদের স্টেবিলিটি ম্যাঙ্গানিজে 3+ বেশি। এর ক্ষেত্রে ম্যাঙ্গানিজ 2+ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু ক্ষেত্রে যেহেতু সিএফএসি 0, ফলত টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল যেখানেই থাকুক না কেন তার ক্ষেত্রে সিএফএসির কোনো হেরফের হবে না। কিন্তু Mn3+ এর ক্ষেত্রে আমাদের যদি কম্পেয়ার করতে, তাহলে প্রথম কথা আমাদের যেটা করতে হবে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল কম্পেয়ার করতে গেলে দুটোকে আগে সেম স্কেলে আনতে হবে। এবং আমরা জানি যে টেট্রাহেড্রাল ফিল্ডের সিএফএসি যেহেতু অক্টাহেড্রাল ফিল্ডের চেয়ে কম, সেই জন্য দুটোকে অ্যাট পার করতে গেলে বা সেম স্কেলে আনতে গেলে টেট্রাহেড্রাল ফিল্ডের সিএফএসি কে আমাদের 4/9 দিয়ে গুণ করে তবেই আমাদের অক্টাহেড্রাল স্কেলের সিএফএসির সঙ্গে কম্পেয়ার করতে হবে। সো তাহলে Mn3+ এর টেট্রাহেড্রাল ফিল্ডে সিএফএসি তাহলে দাঁড়াবে minus 4TQ into 4/9 which so minus 16/9 DQ octahedral. টেট্রাহেড্রাল ফিল্ডে কিন্তু এটা, আর অক্টাহেড্রাল ফিল্ডে সিএফএসি হচ্ছে minus 6TQ। তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে Mn3+ অক্টাহেড্রাল ফিল্ডে বেশি স্টেবল। এবং কতটা বেশি স্টেবল সেটাকে আমরা যেটাকে বলি অক্টাহেড্রাল সাইট স্টেবিলাইজেশন এনার্জি or OSSE এবং ক্যালকুলেট করি দুটো সিচুয়েশনে তাদের সিএফএসি ডিফারেন্স থেকে। সো minus 6TQ octahedral minus of minus 16/9 DQ octahedral. সো দাঁড়াবে minus 16/9 DQ octahedral. So minus 38/9 DQ octahedral. সো তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজ 3+ সেটা কিন্তু অক্টাহেড্রাল সাইটে মোর স্টেবল দেন ইন টেট্রাহেড্রাল সাইট। কিন্তু Mn2+ সে টেট্রাহেড্রাল সাইট বা অক্টাহেড্রাল সাইট কোনো জায়গাতেই তার থাকার জন্য সে বাড়তি কোনো স্টেবিলিটি গেন করছে না। সো ওভারঅল কমপ্লেক্সটা তাহলে স্টেবিলিটি গেন করবে তখনই যখন আমরা ম্যাঙ্গানিজ 3+ কে অক্টাহেড্রাল সাইটে প্লেস করব রাদার দ্যান ইন টেট্রাহেড্রাল সাইট। সো তার ফলে ফর Mn3O4 দ্য প্রেফার্ড সিচুয়েশন বি লাইক দ্যাট যে Mn3+ both Mn3+ 2 Mn3+ in octahedral site and Mn2+ in
টেট্রাহেড্রাল সাইট। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার মানে এটা স্যাটিসফাই করছে এই প্রথম সিচুয়েশনটাকে, যেখানে +2 আয়ন রয়েছে ইন টেট্রাহেড্রাল হোল, +2 আয়ন রয়েছে ইন টেট্রাহেড্রাল হোল এবং +3 আয়ন রয়েছে ইন অক্টাহেড্রাল হোল। সো তার ফলে আমরা বলতে পারি যে তাহলে Mn3O4 এটা একটা নর্মাল স্পাইনাল ফর্ম করবে। সো ইট উড ফর্ম এ নর্মাল স্পাইনাল। অন্য একটা উদাহরণ দেখলে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। সো লেট আস টেক দ্য এক্সাম্পল অফ Fe3O4 that contains Fe2, Fe3 and oxide. So Fe2 in tetrahedral situation, electronic configuration এটা হচ্ছে D6, so 4 sorry E3 T23. In octahedral situation T2G4 EG2, so CFSE minus 18 DQ plus 12 DQ, that means minus 6 DQ tetrahedral, and for this situation এখানে দাঁড়াচ্ছে minus 12 DQ plus 6 DQ, so CFSE minus 6 DQ octahedral. সরি, এখানটা ভুল হয়েছে, এটা 4 DQ করে 4 4 16 minus 16 DQ plus 12 DQ, that means minus 4 DQ. সো তাহলে আমরা যদি OSSE কনসিডার করি, তাহলে যেটা দাঁড়াবে OSSE for iron 2 plus, for iron 2 plus, that means minus 4 DQ octahedral minus of minus 6 DQ into 4 by 9 octahedral সমান যেটা দাঁড়াচ্ছে minus 4 minus 24 by 9 DQ octahedral, তাহলে minus 12 by 9 DQ octahedral. সো তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের OSSE ফর আয়রন 2 প্লাস আয়রন। For iron 3 plus, it is a D5 ion, so tetrahedral এবং octahedral electronic configuration দাঁড়াবে E3 T22, so CFSE is 0, আর octahedral T2G3 EG2, so CFSE again 0. তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন 3 প্লাস আয়নের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল কোনো জায়গাতেই তার সেই অর্থে কোনো প্রেফারেন্স নেই, তার কারণ দু জায়গাতেই নেট স্টেবিলাইজেশন 0 ডিউ টু CFSE। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওভারঅল কোন আয়নটা কোথায় যাবে সেটা ডিপেন্ড করে থাকবে আয়রন 2 প্লাস আয়নের উপর, নট আয়রন 3 প্লাস আয়নের উপর। এবং আয়রন 2 প্লাস আয়নের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আয়রন 2 প্লাস আয়নটা যদি অক্টাহেড্রাল সাইটে থাকে তাহলে দ্যাট উইল বি মোর স্টেবিলাইজ, যেহেতু অক্টাহেড্রাল সাইটে থাকাটা তার পক্ষে বেশি সুবিধাজনক। তাহলে এখানে আয়রন 2 প্লাস আয়নটা থাকবে অক্টাহেড্রাল হলে
আমাদের কাছে তার মধ্যে টোটাল অ্যাভেলেবিলিটি ছিল একটা টেট্রাহেড্রাল হোল আর দুটো অক্টাহেড্রাল হোল। সো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আয়রন 2+ কে আমাদের প্রেফারেন্সিয়ালি অক্টাহেড্রাল হলে প্লেস করতে হবে, যেহেতু সেটা অক্টাহেড্রাল হলে মোর স্টেবল। তাহলে বাকি যে দুটো আয়রন 3+ পড়ে থাকছে তাদের একটাকে আমাকে প্লেস করতে হবে একটা টেট্রাহেড্রাল হলে, আর একটা আয়রন 3 কে আমাকে প্লেস করতে হবে আর একটা অক্টাহেড্রাল হলে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু আয়রন যেটা +2 আয়রন সেটা অকুপাই করছে একটা অক্টাহেড্রাল হোল, আর যেটা +3 আয়রন সেটা অকুপাই করছে একটা টেট্রাহেড্রাল হোল, একটা অক্টাহেড্রাল হোল। ফলত এক্ষেত্রে আমাদের যে স্পাইনালের ডেফিনিশন অনুযায়ী এক্ষেত্রে তাহলে এটা ফর্ম করবে ইনভার্স স্পাইনাল। তাহলে এইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডিং অন দ্য স্টেবিলাইজেশন অফ দ্য মেটাল আয়ন ইন ডিফারেন্ট লিগ্যান্ড এনভায়রনমেন্ট, কোনোটা কোনো এই ধরনের AB2O4 টাইপের কমপ্লেক্স কেউ নর্মাল স্পাইনাল, কেউ ইনভার্স স্পাইনাল ফর্ম করছে। সো তাহলে এইভাবে আমরা ভিভিটি দিয়ে যে ঘটনাটা ব্যাখ্যা করতে পারছিলাম না, যে এক্সিস্টেন্স অফ 2 টাইপস অফ স্পাইনাল, সেটা কিন্তু আমরা CFT দিয়ে ইজিলি এক্সপ্লেন করতে পারছি। এছাড়া আর যে দুটো লিমিটেশন ছিল ভিভিটির ক্ষেত্রে, তার মধ্যে একটা আমরা অলরেডি তো অ্যাকাউন্ট ফর করেছি, যেটা হাইব্রিডাইজেশন ছাড়া ভিভিটি দিয়ে আমরা প্রপার হাইব্রিড স্ট্রাকচার সেটা আমরা বুঝতে পারছি না, সেটা আমরা অলরেডি কিছুটা আলোচনা করেছি। আর আরেকটা যেটা আমরা বলেছিলাম যে ভিভিটি ইজ ইনঅ্যাডিকুয়েট ইন রেসপেক্ট টু প্রোভাইড অ্যান এক্সপ্লেনেশন ফর দ্য ইলেকট্রনিক স্পেকট্রা অফ এ কমপ্লেক্স আইদার ইন কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। সেটা আমরা সেই সময়ও বলেছিলাম যে সিএফটি দিয়েও কিন্তু এইটা আমরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না, এর জন্য আমাদের আরো কিছুটা ডেভেলপমেন্টের দরকার। তো সেটা আমরা এর পরে দেখব। সো সিএফটি পোর্শনটা আমাদের এখানেই শেষ। এর পরে আমরা দেখব যে এখনো যে জিনিসগুলো অ্যাকাউন্ট ফর করা গেল না, যেমন দ্য এক্সপ্লেনেশন ফর দ্য ইলেকট্রনিক স্পেকট্রা অফ দ্য কমপ্লেক্স, সেটার জন্য আমাদের আরো কি মডিফিকেশন প্রয়োজন, যেটা আমরা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ফর করতে পারিনি। তাহলে সেটা করতে গেলে আমাদের যেটা প্রথমেই দেখতে হবে যে ওয়েদার দেয়ার ইজ এন লিমিটেশন অফ সিএফটি অলসো। ভিভিটির ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে কিছু কিছু লিমিটেশনের কারণে আমাদের নতুন একটা থিওরির প্রয়োজন হয়েছিল। আমরা এক্ষেত্রেও তাহলে আমাদের যেটা দেখতে হবে যে সিএফটির ক্ষেত্রে সেরকম কিছু লিমিটেশন আছে কিনা যেগুলো আমরা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন কোনো অ্যাপ্রোচ বা নতুন কোনো থিওরির দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সো আমরা সেই জায়গাটা দেখব পরের দিন। আজকে এই পর্যন্তই।